আমরা এখানে এসেছি মানবতার বীজ বলতে এই গাছের নিচ থেকেই যেন দীপু হত্যাকাণ্ডের বিরাট প্রতিবাদ শুরু হয় সেই প্রত্যাশার জায়গা থেকে। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন দীপু চন্দ্র দাস একটা সাধারণ গার্মেন্টস শ্রমিক এবং সেই সাধারণ গার্মেন্টস শ্রমিককে মিথ্যা অভিযোগ দিয়ে তার কোনো টাচ মোবাইল নেই, ধর্ম অবমাননায় মিথ্যা অভিযোগ দিয়ে তাকে পিটিয়ে হত্যা করে এই গাছে ঝুলিয়ে তাকে পুড়িয়ে মেরেছে। সংগ্রামী বন্ধুরা, আপনারা এখানে যারা এলাকাবাসী আছেন তাদের কাছে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, কোন মানুষের পক্ষে এই ধরনের বিভৎস ঘটনা দেখার পরে রাতে কি ঘুম সম্ভব? মানুষের স্বাভাবিকভাবে নেওয়া সম্ভব না। আজকে দেখেন এই ধরনের একটা বিভৎস ঘটনা, শত শত মানুষ সেইখানে আপনার ভিডিও করেছে। আমাদের দাবি খুব স্পষ্ট। প্রথমত আমরা দাবি জানাইতে চাই গার্মেন্টস কারখানার যে মালিক এবং তার যে কর্তৃপক্ষ যারা দীপু চন্দ্র দাসকে মনের হাতে তুলে দিয়েছে এবং তাদেরকে গ্রেফতার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং দ্বিতীয় দাবি আমরা যেটা জানাচ্ছি, এখানে যারা মাপ করে দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করে গাছে ঝুলিয়েছে তাদেরকে গ্রেফতার করে শাস্তি দিতে হবে, সেই দাবি দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সংগ্রামী বন্ধুরা, আর যারা দেখে চুপ ছিলেন তাদের বিবেকের কাছে আমি প্রশ্ন করতে চাই, আপনাদের বিবেককে জিজ্ঞাসা করেন আপনারা কিভাবে এরকম একটা নৃশংস হত্যাকাণ্ড দেখে চুপ ছিলেন? আপনাদের বিবেকের কাছে আমি ছেড়ে দিলাম। আর এলাকাবাসীর কাছে আহ্বান জানাচ্ছি, এইটাকে আপনারা বর্বরতার সাক্ষী হিসাবে রাখবেন না। এখানে দীপুর একটা ভাস্কর্য করবেন এবং দীপুর ভাস্কর্য করে এটা একটা দীপু হত্যাকাণ্ডের প্রতিবাদে অন্যতম স্থানে পরিণত করবেন। এলাকাবাসীর কাছে সেই আহ্বান আমি জানাচ্ছি। সংগ্রামী বন্ধুরা, আমরা বলতে চাই গতকালকে রাতে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানে যে হামলা দেখেছি, সেই হামলাগুলো পূর্ব পরিকল্পিত বাংলাদেশকে অস্থিতিশীল করবার একটি খুবই জঘন্য প্রচেষ্টা মাত্র। এবং এই জঘন্য প্রচেষ্টার সাথে যারা যুক্ত ছিলেন আমরা মনে করি তাদেরকেও খুঁজে বের করা এবং দৃষ্টান্তমূলকভাবে তাদেরকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে তদন্ত এবং বিচার প্রক্রিয়া তাদেরকে আনতে হবে। এবং আমরা দাবি জানাই আমাদের বাংলাদেশের সকল নাগরিকের পক্ষে, আমরা সকল সংবাদ মাধ্যমের কাছে দাবি জানাই আপনারা দয়া করে গণমাধ্যমের উপরে এই হামলাকে এর বিরুদ্ধে দাঁড়ান, এর প্রতিবাদ করুন। কারণ আজকে যদি আপনাদের মনে হয় যে আজকে প্রথম আলো, ডেইলি স্টার কিংবা ছায়ানট আক্রান্ত হলে আপনাদের সুবিধা, আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই প্রতিশোধ পরায়ণতা কোনোভাবেই কোনো মানুষকে এই প্রতিশোধের আগুন থেকে বেঁচে থাকতে দেবে না। সুতরাং আপনারা এখনই প্রতিবাদ করুন, এর বিরুদ্ধে দাঁড়ান। আমরা এই নাগরিক সমাজের পক্ষ থেকে প্রত্যেক রাজনৈতিক দলের কাছে আহ্বান করি, দেশের আজকে খুবই একটি জটিল সময়। এই সময়ে আপনারা জনগণকে, নাগরিকদেরকে শান্ত থাকার পরামর্শ দিন, তাদেরকে শান্ত থাকতে, তাদেরকে শান্ত রাখতে সচেষ্ট হন। কারণ নাগরিকের অধিকার সেখানেই, যে অধিকারটা হচ্ছে শান্তিতে, শান্তিপূর্ণ একটি দেশে নিরাপদে বসবাস করার অধিকার। সেই অধিকার রাজনৈতিক দলগুলো তাদের সমর্থক এবং তাদের যে রাজনৈতিক কর্মী আছে তাদের মাধ্যমে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইতিবাচক ভূমিকা রাখবেন, সেটাই আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে আশা করি। আমরা আর কোনো উস্কানি দেখতে চাই না, আমরা আর কোনো সহিংসতা দেখতে চাই না। আমরা নাগরিকের নিরাপদে থাকার অধিকার চাই। আমরা জানি সামনে আর কিছুদিনের মধ্যেই নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে নানান রকম খেলা চলছে। আমরা সবার কাছে আহ্বান জানাই নাগরিক সমাজের পক্ষ থেকে, আমরা নাগরিকদের, সহনাগরিকদেরকে হাত জোড় করে বলি যে দয়া করে আপনারা আইন হাতে তুলে নেবেন না, দয়া করে আপনারা ডিউ প্রসেস, আইনের শাসনের উপর শ্রদ্ধাশীল থাকুন। এবং সরকারকে এবং রাষ্ট্রকে আমরা দাবি জানাই যেন তারা অবশ্যই এই প্রত্যেকটি হত্যাকাণ্ড, হামলা এবং ভাঙচুরের তারা যেন তদন্ত করে বিচার করে এবং নাগরিক সমাজের অন্য সকল যে অংশ রয়েছে তাদের সকলকে এই বিষয়ে সোচ্চার থাকার জন্য সবগুলোরই বিচার একদিন হবে, একদিন হবে। 5ই আগস্টের পর যে হত্যাগুলো হয়েছে সেটার জন্য
কে রেসপন্সিবল? ইনক্লুসিভ তো অনেকেই বলছে যে জনগণ অংশগ্রহণ করলেই ইনক্লুসিভ, ভোটাররা আসলে ইনক্লুসিভ। আপনার কাছে ইনক্লুসিভের অর্থটা কি? ইনক্লুসিভ অল দ্য পলিটিক্যাল পার্টিস। আওয়ামী লীগ তো কার্যক্রম নিষিদ্ধ। এটা তো একটা এক্সিকিউটিভ অর্ডার। কার্যক্রম নিষিদ্ধ করছে কেন? আমি উল্টো প্রশ্ন করি, কেন? কিছু হত্যার জন্য, ছাত্র হত্যা বা মানুষ হত্যার জন্য, এই তো 5ই আগস্ট পর্যন্ত। 5ই আগস্টের পর যে হত্যাগুলো হয়েছে সেটার জন্য কে রেসপন্সিবল? হয় না? সেই জন্য কে রেসপন্সিবল? এই যে জার্নালিস্টদের, ছাত্রীর জন্য কতজন জার্নালিস্টরে এই হত্যার সাথে জড়িত করা হইতেছে। মফস্বলে যেমন মাহফুজা নামেরই একটা সাক্ষাৎকারে দেখলাম কতজনের হত্যা, জার্নালিস্টের হত্যার মামলার আসামি করা হয়েছে। এইটা কি কেউ বিশ্বাস করবে? বরঞ্চ খুন হয়েছে। শামসুর রহমান থেকে শুরু করে বহু জার্নালিস্ট খুন হয়ে গেছে সংবাদ পরিবেশনের জন্য। তো সেই ক্ষেত্রে এগুলো তো ঠিক না। হ্যাঁ, তো সবগুলোরই বিচার একদিন হবে, একদিন না একদিন হবে। They didn't only want to burn the building, they wanted to murder the staff of Daily Star. তারা চেয়েছেন মধ্যযুগীয় কায়দায় আগুন, চারপাশ থেকে আগুন লাগিয়ে যাদের সঙ্গে তাদের মতান্তর তৈরি হয় তাদেরকে পুড়িয়ে হত্যা করা। পৃথিবীর যে কোনো জায়গায় প্রত্যেকটা পত্রিকার আলাদা আলাদা সম্পাদকীয় নীতি থাকে, নিজস্ব চিন্তা ভাবনা থাকে। গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা সবাই সবার মতো করে প্রকাশ করতে পারে কি পারে না। সেই কারণে কারোর কোনো মতামত পছন্দ হয় না বলে একটা দেশে পত্রিকার অফিসের ভেতরে কাজকর্ম করার সময়ে যখন সংবাদকর্মীরা কাজ করছেন তখন পত্রিকা অফিসের মধ্যে আগুন লাগিয়ে দিয়ে এবং দমকল বাহিনী আসবার সুযোগ বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে খুব পরিষ্কারভাবে এই গোষ্ঠীটির লক্ষ্য প্রস্ফুটিত হয়েছে। তারা চেয়েছেন মধ্যযুগীয় কায়দায় আগুন, চারপাশ থেকে আগুন লাগিয়ে যাদের সঙ্গে তাদের মতান্তর তৈরি হয় তাদেরকে পুড়িয়ে হত্যা করা। এইটা পৃথিবীর কোন সমাজ যদি সহ্য করে, যদি সেটা এগিয়ে যেতে দেয়, তার বিরুদ্ধে যদি মাথা উঁচু করে না দাঁড়ায়, শুধুমাত্র সংগঠনগুলি ধ্বংস হবে তা নয়, গোটা সমাজ ব্যবস্থা, সমাজের উন্নতির সমস্ত সম্ভাবনা রুদ্ধ হবে বলে আমরা বিশ্বাস করি। সাংবাদিকদের, লেখক, বুদ্ধিজীবীদের ঐক্যবদ্ধতা এই সময় সবচাইতে বেশি প্রয়োজন। আমার প্রায় 25-26 জন সহকর্মী তারা ছাদে আটকে পড়েছিলেন। এখন যদি হতো যে যারা ডেইলি স্টারকে ঘৃণা করে তারা বলতো, এই সাংবাদিক, তোদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তোরা বেরিয়ে যা, আমরা বিল্ডিং এ আগুন লাগাবো, সেই 26-27 জন ছাদে আটকে ছিল এবং ফায়ার ব্রিগেডকে আসতে দেওয়া হয় নাই। এটার মানে কি? They didn't only want to burn the building, they wanted to murder the staff of Daily Star. মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ কোথায় সৃষ্টি হয়েছে? মব ভায়োলেন্স আমাদের বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর কেন্দ্রস্থলে মবতন্ত্র শুরু হয়েছে। সচিবালয়ের অভ্যন্তরে মবক্রেসি হয়েছে এবং সেটা দিয়ে শুরু দখলবাজি, দলবাজি আমাদের সচিবালয়ের অভ্যন্তরে হয়েছে। আমি এটি মনে করি যে রাষ্ট্র কাঠামোর অভ্যন্তরে যে দুটি উপাদান আমরা দেখেছি, যে মবতন্ত্র আজকে প্যান্ডরাস বক্সের মতো বিকশিত হয়েছে, সেটার পেছনের শক্তি প্রথম দিকে ছিল আমাদের আমলাতন্ত্রের মূল কাঠামোতে যারা কেন্দ্রবিন্দুতে যারা অবস্থিত তারা, এবং তার পরবর্তীতে রাষ্ট্র কাঠামোর দায়িত্বে যারা অধিষ্ঠিত তারা মব ভায়োলেন্সের পেছনের শক্তিকে তাদের ক্ষমতার অন্যতম স্তম্ভ হিসেবে বিবেচনা করে তাদের চোখের সামনে যেগুলো ঘটেছে সেগুলো প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। আজকে যে অবস্থা সৃষ্টি হয়েছে এই ব্যর্থতার কারণে আমরা সকলেই, আমাদের পুরো দেশবাসীর দায় এটা প্রতিহত করা, ডেফিনেটলি, নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু মূল দায়িত্ব সরকারের। আমার সরকারের কাছে প্রশ্ন, আজকে কিন্তু বাংলাদেশের মানুষের নিরাপত্তার প্রশ্ন, জাতীয় নিরাপত্তার প্রশ্ন। অবশ্যই গণমাধ্যম স্বাধীনতা, মানুষের মৌলিক স্বাধীনতা, পুরো স্বাধীনতার যে পুরো সকল ক্ষেত্র আছে, পুরো কাঠামো আঘাতের সম্মুখীন, নিরাপত্তার সম্মুখীন, কিন্তু মানুষের জীবনের নিরাপত্তা
ঝুঁকি, কিন্তু এখন রাষ্ট্র কাঠামো, আমাদের যে জাতীয় নিরাপত্তা, সেই যন্ত্রটা কোথায়? অত্যন্ত ইন্টারেস্টিং একটা প্রতিষ্ঠান বা ক্ষমতার কেন্দ্র দেখলাম, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এই যে কাঠামো, এর মধ্যে কে দায়িত্বে আছে, কার সমন্বয় কি চলছে? এই যে বাংলাদেশের মানুষ জাতীয় নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন, এটি নিয়ে কি এই কর্তৃপক্ষ কোনো আলোচনা করেছেন? তাদের মধ্যে কোনো সমন্বয় আছে? তারা কোনো কৌশল ভেবেছেন প্রতিরোধ করার, প্রতিকার করার? তারা কি আসলে সাইলোর মতো কাজ করছেন, নাকি কিছুই করছেন না, শুধু অন্তর্দ্বন্দ্বে লিপ্ত? আমি জেনে শুনে বলছি। তাকে আমি যেখানে পাবো সেখানে আমি হত্যা করে ফেলবো। এটা কার বিধান? এটা আল্লাহর বিধান। আল্লাহ পাক কোরআনে বলছেন, মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। ওই অভিশপ্ত মালউন যে আল্লাহকে কটূক্তি করে, নবীকে কটূক্তি করে, তাকে তোমরা যেখানেই পাবে, যেটাই পাবে, সেখানে তাদেরকে হত্যা করবে। এটা কার বিধান? এটা আল্লাহর বিধান, রাষ্ট্রের কোনো বিধান না। আমি মুসলমান, আমার পরিচয় ইসলাম। আমি যদি আল্লাহকে বিশ্বাস করি, আমি যদি আমার নবীকে বিশ্বাস করি, আমি যদি ধর্মীয় হই, তাহলে অবশ্যই তাকে আমি যেখানে পাবো সেখানে আমি হত্যা করে ফেলবো। সুতরাং যদি রাষ্ট্র কোনো পর্যায়ে, অফিস আদালতে যদি কোনো মুসলমান থেকে থাকো, তোমার দায়িত্ব হচ্ছে তোমার মুসলমানিত্ব বোধ থেকে তুমি এই কুলাঙ্গারের বিচার করে তুমি তোমার আসনের মর্যাদা রক্ষা করবা ইনশাআল্লাহ। একটা মানুষ মেরে ফেলার পর যদি জানেন তার অপরাধ নেই, তখন কি করবেন? একই কথা আমি বা দীপুচন্দ্র দাস বললে হবে ধর্ম অবমাননা, আর হুজুর বললে হবে ওয়াজ। দীপুচন্দ্র দাস ধর্ম অবমাননা করেছে এই তথ্য বা কোনো ধরনের প্রমাণ কারো কাছে নেই, এমনকি খুনিদের কাছেও এই প্রমাণ নেই। এই জিনিসটা খুবই অস্পষ্ট। আমরা বারবার চেষ্টা করেছি জানার যে কাকে বলেছে, কি বলেছে, এটা কিন্তু কেউ বলতে পারেনি। চিন্তা করেন, শুধু শুনেছে একটা হিন্দু লোক ধর্ম অবমাননা করেছে, ব্যাস, তাকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নির্মম কায়দায় হত্যা করেছে। এই ধরনের লোক সব সময় আপনার আমার আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে। মানুষ পুড়িয়ে দিতে, কারো ঘর পুড়িয়ে দিতে এরা দ্বিতীয়বার ভাবে না। এরা শুধু প্রতিহিংসা পরায়ণ হয়েও আপনার ঘরে আগুন দিতে পারে, আপনার সন্তানকে পুড়িয়ে মারতে পারে। দীপুচন্দ্র দাসের পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিল দীপু ছেলেটা। এই পরিবারের অবস্থা এখন কি হবে? আইন আদালতের সর্বপ্রথম নিশ্চিত করতে হবে ভিকটিমের ক্ষতিপূরণ। যে 10 জনকে পুলিশ এবং র্যাব গ্রেপ্তার করেছে, তাদের প্রত্যেকের সম্পদ দীপুর পরিবারকে দিয়ে দিতে হবে। তারা যদি অপরাধী হয়, আদালত সর্বপ্রথম নিশ্চিত করবে দীপুর পরিবারের ক্ষতিপূরণ। এতে ওই পরিবারের আর্থিক ক্ষতিপূরণ পুষিয়ে যাবে এবং অন্যায়ের জন্য শাস্তি তো হবেই। কেউ একজন এসে আমার হাত বা পা কেটে ফেললো, আসামিকে ধরে আদালত 5 বছরের শাস্তি দিলে সেটা হবে শুধু অন্যায়ের শাস্তি। কিন্তু আমি যে সারা জীবন কাজ করতে পারবো না, আমার ইনকামের ব্যবস্থা করবে কে? এটা কি আইন দেখবে না? প্রত্যেকটা অন্যায়ের জন্য শাস্তির পাশাপাশি বড় অঙ্কের জরিমানা করতে হবে। ভিকটিমের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে আদালতকে। বাংলাদেশের মানুষ শাস্তির চেয়েও বেশি শোক পায় সম্পদ হারানোর জন্য। কোনো মৃত ব্যক্তির শেষ বিদায়ের অনুষ্ঠান গেলে মানুষের হৃদয় নরম হওয়ার কথা, কিন্তু এই তৌহিদি জনতাদের ব্রেনে শুধু আছে উগ্রতা। ইবাদত করলে মানুষের হৃদয় শীতল হওয়ার কথা, কিন্তু ওরা শুক্রবারের নামাজ পড়ে চিন্তা করে কোথায় গিয়ে হামলা করা যায়, লুটপাট করা যায়। লক্ষ্মীপুরের এক হিন্দু যুবক নবীজিকে নিয়ে কটূক্তি করেছে। সে বলেছে নবীজি নাকি পুত্রবধূকে বিয়ে করেছে। এখন ওই হিন্দু যুবকের কি শাস্তি হওয়া উচিত? তো এ তো কটূক্তি কই, কথা তো সে ঠিকই বলছে। নবীজি তো পুত্রবধূ জায়েদ ইবনে হারেসার মেয়ের ওয়াইফের বিয়ে করছে, এটা তো কটূক্তি নয়, সে ঠিকই বলছে। বলে ভাই, এটা নবীজির আসল পুত্র নয়, এই পুত্রের বউকে বিয়ে করা যায়। কেউ যদি ধর্ম নিয়ে কোনো সমালোচনা করে, তাহলে আগে হুজুরের কাছে জেনে নেবেন সত্যি এই কথায় ধর্ম অবমাননা হয়েছে কিনা। হুজুর যদি বলেও ধর্ম অবমাননা হয়েছে, তবু আপনি নিজের ধর্মগ্রন্থ যাচাই করবেন। কারণ একই কথা আমি বা কোনো বাউল বললে হয় ধর্ম অবমাননা, আর হুজুর বললে সেটা হয় ওয়াজ। শোনেন শোনেন, আল্লাহ হালাই কোরআন পাঠাইছে নবীর উপরে। নবী হালাই সাহাবাগের মধ্যে বয়ান দিয়ে গেছে, লেগে আমরাও হালাই বয়ান দিয়ে যাইতেছি হালাই। প্রভুর চেয়ে আপনার শক্তি কি বেশি? ধর্ম অবমাননার জন্য তিনি কোনো শাস্তি দিচ্ছেন না, কিন্তু আপনি হই হই করে দৌড়ান অন্যের কথা শুনে মানুষ খুন করে ফেলতে। স্বর্গ নরক, জীবন মৃত্যু নির্ধারণ করার অধিকার কি আপনার আছে? মনে করতেছেন আপনি জান্নাতি ব্যক্তি, আসলে আপনি টেরোরিস্ট। অন্যের পাপের শাস্তি দেওয়ার আগে আপনি যে নিজেই একজন পাপী, এই খবর তো আপনার কাছে নাই। আগে নিজের খবর নিন, নিজের ঘাটে কতটুকু জ্ঞান বুদ্ধি আছে সেটা জানার চেষ্টা করুন। তৌহিদি জনতা যে কত বড় বেকুব, তারা অন্যের কথার উপর নির্ভর করে মানুষ মেরে ফেলতে পারে, এটার একটা প্রমাণ দেখাই।
এই কুলাঙ্গার জাফর ইকবাল যে অবমাননা করেছে, এই মুহূর্তে আমরা আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আমরা তার কঠোরভাবে তার নিন্দা এবং আচ্ছা ভাই, উনি কি বলেছিলেন কটূক্তিটা? উনি আমার নেতাকে, না এটা তো আসলে বিষয় জানি না। হাই, আমি তাসনিম জারা, এনসিপি থেকে পদত্যাগ করেছি। ঢাকা 9 আসন থেকে স্বতন্ত্র থেকে নির্বাচন করব। সকলেই সহযোগিতা করবেন ও পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।